আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক অনশট ক্লাসের আজকে আমরা আইসিটি নিয়ে হাজির হলাম এবং এটি হচ্ছে ফাইনাল এবং চূড়ান্ত সাজেশন ক্লাস। এবং এই ক্লাসটিতে আমরা শুধু এমসিকিউ আলোচনা করব, যা তোমাদের আগামীকালের পরীক্ষাতে আসার সম্ভাবনা সর্বাধিক। এবং এই প্রশ্নগুলো যদি পরীক্ষার আগে তুমি সলভ দেখে যাও, তাহলে হয় এই প্রশ্নগুলো আসবে, না হলে এই প্রশ্নগুলোর আলোকেই তোমার বেশিরভাগ প্রশ্নগুলো কমন করার সম্ভাবনা রয়েছে। আর আমরা আমাদের এই ক্লাসগুলোতে তোমাদের বোর্ড কোশ্চেনগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে যে সকল বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা অ্যানালাইসিস করে তোমাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি বোর্ড কোশ্চেনে সলভ করার জন্য যে বেসিক থিওরিগুলো আছে সেগুলো আজকে আমরা এই পুরো ক্লাস জুড়ে তোমাদের হাবিব ভাইয়া এবং আমি থাকবো। সো আশা করতেছি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে এবং আমাদের এই ওয়ান শট সিরিজটা তোমাদের নেক্সট যে সায়েন্স ক্লাসগুলো আছে সেগুলোতে আসবে। সো আমাদের ফেসবুক পেজটা একটু তোমরা ফলো দিয়ে রাখো এবং এই ক্লাসগুলো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত পেয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া তোমাদের জন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে চালু হওয়া কলেজ অ্যাডমিশন কোর্স এবং এইচএসসি ফাউন্ডেশন কোর্সে কিন্তু চাইলেই তোমরা জয়েন করতে পারো। এবং জয়েন করার জন্য পলাশতলী রোড টাঙ্গাইলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক পেজে চাইলেই মেসেজ দিয়ে তোমরা কনফার্ম করে দিতে পারো তোমাদের ভর্তির প্রোগ্রাম। তাহলে আমরা শুরু করছি মেন অংশ। প্রথমে আমরা যে এমসিকিউগুলো আলোচনা করব এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায়টির নাম তোমাদের জানা রয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমার বাংলাদেশ। এই অধ্যায় থেকে প্রথমে যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হচ্ছে প্রোগ্রামিং জিনিসটা কি। তোমরা জানো প্রোগ্রামিং হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কিছু দিক নির্দেশনা। অর্থাৎ কম্পিউটারকে দিয়ে আমরা যখন কাজ করাইতে চাই তখন কম্পিউটারকে কিছু দিক নির্দেশনা দিতে হয়। এই দিক নির্দেশনার সমষ্টিই হচ্ছে প্রোগ্রামিং। প্রশ্ন হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে কাকে সম্মানিত করা হয়? প্রোগ্রামিং ধারণা অর্থাৎ কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য আমরা যে সেট অফ ইনস্ট্রাকশন লিখে থাকি সেগুলোকে প্রোগ্রামিং বলে হয়। এবং এই প্রোগ্রামিংয়ের ধারণাটা মূলত অ্যাডা লাভলেস আবিষ্কার করেছেন। তাহলে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছেন অ্যাডা লাভলেস। এর পরের প্রশ্ন দেখো, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কোন ধরনের তরঙ্গ ব্যবহার করে বিনা তারে বার্তা প্রেরণ করেন? এটা হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু মূলত এক স্থান থেকে অন্য স্থানে বিনা তারে বার্তা প্রেরণ করেন। মূলত এটা রেডিও টেকনোলজি আবিষ্কার করেন। এটা কি আবিষ্কার করেন? রেডিও টেকনোলজি আবিষ্কার করেন। কিন্তু রেডিওর কিন্তু জনক কিন্তু জগদীশ চন্দ্র বসুকে বলা হয় না, যদিও কিন্তু জগদীশ চন্দ্র বসু প্রথম দিকেই রেডিওর কনসেপ্ট বা রেডিওর টেকনোলজি আবিষ্কার করেছিল, কিন্তু তার গবেষণা কিন্তু সে পর্যন্ত পৌঁছায় নাই, যে কারণে মার্কিনি নামক বিজ্ঞানীকে বলা হয় রেডিও আবিষ্কারের জনক। এরপরের প্রশ্নটা দেখো, বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি? আসলে প্রশ্নটা কি, বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটা? ম্যাক্সওয়েলের গুরুত্বপূর্ণ তত্ত্ব ছিল আলো সম্পর্কিত বা তরঙ্গ সম্পর্কিত, এবং সেটার নাম ছিল ম্যাক্সওয়েলের তাড়িৎচুম্বক তত্ত্ব বা তড়িৎচুম্বক তত্ত্ব। এবং এইখানে যেটা অ্যান্সার হবে, এখানে কোন ধারণাটার কথা বলছে, এই অপশনগুলো দেখে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় বল হবে। এখানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ থাকলে তড়িৎচুম্বকীয় তরঙ্গটাও রাইট অ্যান্সার দেওয়া যেত। এরপরের প্রশ্নটা খেয়াল করো তোমরা, এখানে বলছে কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় কি? কম্পিউটারের কাজ করার গতিকে বজায় রাখার জন্য ব্যবহার করা হয় ডিস্ক ক্লিন আপ। অপশন একে রয়েছে বহুপদী প্রশ্ন, উচ্চতর দক্ষতা, এবং অপশন 2-এ রয়েছে ডিস্ক ফরম্যাট, অপশন সিতে রয়েছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। এখানে কোনটা হবে রাইট অ্যান্সার? এখানে দেখো ডিস্ক ফরম্যাট আসলে কম্পিউটারের ডাটাগুলোকে ডিস্ক বা বিভিন্ন ফরম্যাট আকারে সাজানোর জন্য ব্যবহার করা হয়, তবে এটা হবে না। ডিস্ক ক্লিন মানে পরিষ্কার করার জন্য, তাহলে এটা হবে কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখবে। এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্ট হবে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টটা কি? আসলে ডিস্ক ডিফ্র্যাগমেন্টটা হচ্ছে সাধারণত স্টোরেজের মধ্যে যে এলোমেলোভাবে ছড়ানো যে ডাটাগুলো থাকে সেগুলোকে একটা ফাইলের মধ্যে নিয়ে আসার নাম হচ্ছে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3। এরপরের প্রশ্ন, কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হয়? আসলে কোনো সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কন্ট্রোল প্লাস এল চেপে আসলে মেন লিস্টের মধ্যে চলে যেতে হয়। এরপর লিস্ট থেকে যে সফটওয়্যারটা ডিলিট বা আনইনস্টল করতে চাই সেই সফটওয়্যারটাকে ক্লিক করতে হবে। এরপরের প্রশ্ন, প্রথম কোন বাঙালি বিজ্ঞানী বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে ডেটা প্রেরণে সফল হন? তাহলে বিনা তারে, তাহলে এটা তো সেই আগের প্রশ্নই, জগদীশ চন্দ্র বসু রাইট অ্যান্সার হবে। এরপরের প্রশ্নটি খেয়াল করো, আইবিএম এর পূর্ণ নাম কি? আইবিএম এর পূর্ণ নাম মূলত ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন আছে
আছে, যদিও বলে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, এভাবে বলা হয়। শুধু IBM এর কথা বললে তাহলে মেশিন পর্যন্ত বললেই হলো। তো এরপরের প্রশ্ন, প্রথম ইন্টারনেট প্রোটোকলের ধারণা কে দেন? প্রথম ইন্টারনেট প্রোটোকল আসলে আমরা যখন ইন্টারনেটে ডাটা আদান প্রদান করি তখন ইন্টারনেটে কিছু প্রোটোকল মেনটেন করে চলে, এবং এই প্রোটোকলগুলো আসলে ডেটার যে প্রেরণটা, পুরো ডেটার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোটা কন্ট্রোল করে থাকে, এবং এটার ধারণা দেন মূলত হচ্ছে স্যামুয়েল টমিলসন হচ্ছে মূলত ইন্টারনেট প্রোটোকলের ধারণার প্রবক্তা। এর পরের প্রশ্ন হলো, প্রথম কোন কোম্পানি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন? এটা হলো মাইক্রোসফট। তাহলে মাইক্রোসফট হচ্ছে প্রথম সেই কোম্পানি যেটি পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেন। এরপরে আমরা সেকেন্ড অধ্যায় থেকে দেখব। সেকেন্ড অধ্যায়টার নাম কি? কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তার আগে আমরা একটু বেসিক থিওরিটা পড়ে নিতে চাই। ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইজ। এখন ভাইরাসের মানে ফুল ফর্ম বা ভাইরাস বলতে যা বুঝি আমরা, চিকিৎসা বিজ্ঞানে যে ভাইরাস আর কম্পিউটার বিজ্ঞানে ভাইরাস কিন্তু একরকম জিনিস না, এই দুইটার মধ্যে কিন্তু যথেষ্ট ভিন্নতা রয়েছে। দেখো এখানকার ফুল মিনিং হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেইজ, অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি মানে ভাইরাসে মানে কি বলে এটা, যে কোনো কিছুতে আক্রান্ত হয় ওইটাকে ভাইরাস বলা হয়। 1980 সালে ইউনিভার্সিটি অফ নিউ হেভেনের অধ্যাপক ফ্রেড কোহেল এই ভাইরাস নামকরণ করেন। ভাইরাসযুক্ত সিডি পেনড্রাইভের মাধ্যমে, মানে ভাইরাস আসলে কিভাবে ছড়ায়, বিভিন্ন সিডি অথবা পেনড্রাইভের মাধ্যমে ছড়াইতে পারে। ভাইরাসযুক্ত প্রোগ্রাম বা সফটওয়্যার চালালে এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে, অথবা ঝুঁকিপূর্ণ সাইট ভিজিট বা ডাউনলোড করলে, অপারেটিং সিস্টেম এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপডেট না করলে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এবং ভাইরাস কম্পিউটারের মেমোরিতে অবস্থান করে থাকে। ভাইরাস অবস্থান করে কোথায়? খেয়াল করো পরের স্লাইডটিতে যেটা রয়েছে সেটা হলো ভাইরাস থেকে বাঁচার উপায় বা অ্যান্টিভাইরাস নিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। অ্যান্টিভাইরাস হলো আক্রান্ত কম্পিউটারের গতি পথে নিজের পরিচিত ভাইরাসগুলোর মিলকরণ করে থাকে সাধারণত, এবং আপডেট করলে অ্যান্টিভাইরাসগুলোর শক্তি এবং কর্মদক্ষতা সর্বদাই কিন্তু বৃদ্ধি পায়। এই অংশে আমরা দেখব ডিলেট এবং আনইনস্টল জিনিসটা কি আসলে। দেখো ডিলেট মানে সম্পূর্ণ মুছে যায় না, কিছু অংশ কিন্তু থেকে যায়, এটাকে ডিলেট বলে। আর আনইনস্টল মানে কি? সম্পূর্ণ মুছে যায়, কম্পিউটারে এটার অস্তিত্বই থাকে না, এটাকে বলে আনইনস্টল। দেখো স্টার্ট সেটিংস থেকে যদি আমরা কোনো জিনিসকে যদি এখানে কিভাবে ফিনিশ করে দিতে পারি, একটা সফটওয়্যারকে কিভাবে আমরা ডিলেট করতে পারি বা আনইনস্টল করতে পারি, সাধারণত স্টার্ট থেকে সেটিংসে যাবো, সেটিংসে থেকে অ্যাপসে যাবো, অ্যাপসে থেকে সিলেক্ট অ্যাপ করবো, মানে যে অ্যাপটাকে আমরা আনইনস্টল করতে চাই সেটার কাছে যাবো। এরপরে ক্লিক আনইনস্টল বাটনে ক্লিক করবো। আনইনস্টল বাটনে যখনই ক্লিক করবো তখন কিন্তু পারমিশন চাবে যে আসলে আমি বুঝে শুনে সেটাকে আসলে আনইনস্টল করতে চাচ্ছি কিনা, কারণ আনইনস্টল একটা বিশাল টার্ম, এটার মাধ্যমে কিন্তু এটার অস্তিত্বই থাকবে না একেবারে কম্পিউটারে, শুরুতেই বলা হয়েছে। এরপরে শিওর যখন আমরা চাপ দিব তখন কিন্তু কম্পিউটার কাজ করবে এবং ফিনিশ করে দিবে, অর্থাৎ ওই সফটওয়্যারটাকে আনইনস্টল করে দিব। দেখো ডিজিটাল কন্টেন্টের ব্যাপারে বলা হয়েছে। ডিজিটাল কন্টেন্ট মূলত 4 প্রকার। ডিজিটাল কন্টেন্টের মধ্যে কি রয়েছে? টেক্সট বা লিখিত কন্টেন্ট রয়েছে, ছবি রয়েছে। টেক্সট বা লিখিত কন্টেন্ট কি হইতে পারে? যেমন এখানে বুকের কথা বলছে, ব্লগ নিবন্ধনের কথা বলছে, শ্বেতপত্রের কথা বলছে। ডিজিটাল কন্টেন্টের সবচেয়ে বেশি থাকে টেক্সট সাধারণত। ডিজিটাল কন্টেন্টগুলোর মধ্যে তাহলে সবচেয়ে বেশি কি থাকে? টেক্সট থাকে। এরপরে ছবির কথা বলা হয়েছে, যেমন কার্টুন, আঁকা ছবি, অ্যানিমেটেড ছবি, গ্রাফিক্স, এগুলো কিন্তু সবই ছবি হয়ে থাকে, এগুলো সবই ডিজিটাল কন্টেন্ট। এরপরে শব্দ বা অডিওর মধ্যে রয়েছে ইন্টারনেট অডিও এবং ব্রডকাস্ট রয়েছে। ভিডিও অ্যানিমেশনের মধ্যে রয়েছে লাইভ এবং সরাসরি প্রচার। এরপরে তাহলে কন্টেন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করলাম। অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ, লিনাক্স, এরকম বিভিন্ন রকম কিন্তু অপারেটিং সিস্টেম রয়েছে। সবসময় হালনাগাদ করতে হবে এগুলা। কিছু আপডেট আমাদের কি কাজগুলো করতে হয়? রেজিস্ট্রি ক্লিন আপ করতে হবে, টেম্পোরারি ফাইল মুছে দিতে হবে, ব্রাউজার হিস্ট্রি এবং ক্যাশ মেমোরি পরিষ্কার করতে হবে, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার ও অ্যান্টি ম্যালওয়্যারের ব্যবহার করতে হবে, ডিস্ক ক্লিন আপ এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্টর করতে হবে। এই সব কাজগুলো থেকে করলে আমরা আসলে ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো এবং আমাদের কম্পিউটারের স্পিড ভালো থাকবে বা গতি ভালো থাকবে এবং কাজের গতি অব্যাহত রাখা সম্ভব হবে। দেখো এর পরের প্রশ্ন, ডিস্ক ক্লিন আপের কাজ কি? ডিস্ক ক্লিন আপের কাজ মূলত কম্পিউটারের কাজের গতি স্থিতিশীল রাখা, বাড়ানো না। অনেকেই বাড়ানো দিতে পারে, রাইট অ্যান্সার। আসলে ডিস্ক ক্লিন আপের কাজ হচ্ছে গতিকে অব্যাহত রাখা, স্বাভাবিক যে গতিটা এটাকে মেনটেন করা আসলে। পরের প্রশ্ন, ভাইরাসের পূর্ণরূপকে আমরা একটু আগে পড়ে আসছি। ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সেইজ। এই যে ভাইরাস ইনফরমেশন অ্যান্ড রিসোর্স আন্ডার সেইজ, অর্থাৎ গরু নাম্বারটা হবে। এরপরে ফাইন্ডের শর্টকাট কোনটি? ফাইন্ডের শর্টকাট কিন্তু কন্ট্রোল প্লাস এফ, এটা
হচ্ছে ফাইন্ডের শর্টকাট। কম্পিউটার কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় কি, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ফরম্যাট এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্ট। আমরা আর আগেও দেখছি, এটা হলো ডিস্ক ক্লিন আপ হবে আর ডিস্ক ডিফ্র্যাগমেন্ট হবে। এটা কিন্তু এই প্রশ্নটার আগেও আসছিল। ইলেকট্রনিক্স যন্ত্রগুলো কিসের দ্বারা পরিচালিত হয়? ইলেকট্রনিক যন্ত্রগুলো সাধারণত সফটওয়্যার দ্বারা পরিচালিত হয়, অনেকে বলতে পারে বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয়। আসলে বিদ্যুৎ দ্বারা আসলে কর্মদক্ষতা অর্জন করে বা কাজ করার গতি পায়, কিন্তু আসলে নিয়ন্ত্রিত হয় মূলত সফটওয়্যার দ্বারা। এটা দ্বারা ওইটাই বোঝানো হয়েছে। পরিচালিত হওয়া মানে আসলে নিয়ন্ত্রণ হওয়া, নিয়ন্ত্রণ হয় সফটওয়্যার দ্বারা। আমরা তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে আমার শিক্ষায় ইন্টারনেটে। আমার শিক্ষায় ইন্টারনেট। এরপর আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে আমার শিক্ষায় ইন্টারনেট। এই অধ্যায় থেকে যে বিষয়টা রয়েছে, শুরুতেই কিছু এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটা সেটা হলো শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট। আসলে আমরা একটু আগেই দেখছিলাম শ্বেতপত্র কিন্তু এক প্রকার টেক্সট টাইপের কন্টেন্ট। আসলে শ্বেতপত্র কিন্তু একটি টেক্সট টাইপের কন্টেন্ট। আমরা শ্বেতপত্রের মধ্যে সাধারণত কি করা হয়, শ্বেতপত্রের মধ্যে কোনো একটা কাজের ফাইনাল কাজের পূর্বে মনে করো একটা বড় আকারের কি হবে, বাজেট প্রণয়ন হবে। বাজেট প্রণয়নের পূর্বে একটা নমুনা বাজেট থাকে। এই নমুনা বাজেটটার নাম হচ্ছে আসলে শ্বেতপত্র বলা হয়ে থাকে। তেমনি যে কোনো বড় প্রকল্পের আগে ওই প্রকল্পের একটা মানে নমুনা থাকে, নমুনা কপি থাকে, এগুলোকে শ্বেতপত্র বলা হয়। কার্টুন কোন ধরনের কন্টেন্ট? কার্টুন কিন্তু ছবি। কার্টুন কিন্তু কি আছে, টেক্সট, অডিও, ভিডিও, ছবি। কার্টুন কিন্তু ছবি হয়ে থাকে সাধারণত। ওয়েবিনার কি? ওয়েবিনার হচ্ছে ওয়েব বেসড যে কোনো সেমিনারকে ওয়েবিনার বলা হয়। মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ কোনটি? মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ হচ্ছে আসলে ইবুক। রাইট অ্যান্সার, ইবুক। কিন্ডল কি? কিন্ডল হচ্ছে মূলত ইবুক রিডারের নাম। কিন্ডল হচ্ছে এক প্রকার ইবুক রিডারের নাম। সাধারণভাবে ইবুককে কয়টা ভাগে ভাগ করা যায়? সাধারণভাবে ইবুককে 5টা ভাগে বিভক্ত করা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসার সম্ভাবনা রয়েছে কালকের এক্সামে। পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফাইল না, কিন্তু পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এই যে ঘোড়া নাম্বার, এই এমসিকিউটা কিন্তু রাইট অ্যান্সার হবে পিডিএফ এর পূর্ণরূপ। এরপরে ইপিইউবি হচ্ছে ইবুকের একটা ফরম্যাট। অর্থাৎ ইবুক যে আমরা পড়ি সেই ইবুকগুলো পড়ার একটা মানে ফরম্যাট হচ্ছে ইপিইউবি। এবং ইপিইউবি কি তাহলে? এটাকে আমরা বলতে পারি ইবুক ফরম্যাট। খ নাম্বার রাইটটা খেয়াল করো। প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে মূলত ডেটা প্রবাহের হার। ব্যান্ডউইথ যেমন আমরা বাসাবাড়িতে যখন ইন্টারনেট নিয়ে আসি তখন কিন্তু বলি যে 1 MBPS লাইন, 5 MBPS লাইন, 10 MBPS লাইন। এই যে 10 MBPS বলি, এটার মানে কি? এটার মানে হচ্ছে বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 10 MB করে মানে বিট বা ডেটা ট্রান্সফার করা সম্ভব হবে এখানে। তাহলে এবং এটাকে আমরা ব্যান্ডউইথ বলি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? ব্যান্ডউইথ বলি। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে ডেটা প্রবাহের হার এবং এটার একক হলো বিপিএস। এই যে এটার দুই ধরনের একক রয়েছে। একক হলো MBPS এরকম হয়, আবার আরেকটা হয় MBPS হয়। দেখো এখানে কিন্তু একটা মাইর প্যাচ আছে। মাইর প্যাচ হচ্ছে MBPS হচ্ছে মেগা বিট পার সেকেন্ড, আর এটা হলো মেগা বাইট পার সেকেন্ড। এখানে এই দুইটার মধ্যে কোনটা বড়? MBPS এটা কিন্তু বড়, কারণ আমরা জানি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 1 বাইট সমান কত? 8 বিট। অতএব কেউ যদি বলে এই MB মানে M লেখা যদি ছোট বিপিএস বলে আর এম লেখা বড় বিপিএস লেখে, তাহলে কিন্তু এইটা বড় হবে। এটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের সবগুলো পাঠ্য বই কোন সাইট থেকে বিনামূল্যে পেতে পারো? তোমরা এনসিটিভির যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা চাইলেই সবগুলা বুক একেবারে বিনামূল্যে ডাউনলোড করে। আচ্ছা, তো এখন আমরা চলে আসবো চতুর্থ অধ্যায়ে। ঠিক আছে, আইসিটি সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি অন্যতম একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার চতুর্থ অধ্যায়। ঠিক আছে স্যার, চতুর্থ অধ্যায় আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে? দেখো এখানে আলোচনা হচ্ছে আমাদের লেখালেখি ও হিসাব। ঠিক আছে, আমাদের লেখালেখি ও হিসাব। আচ্ছা, লেখালেখি তো আমরা নর্মালি কি নোটপ্যাডে করতে পারি, অথবা হচ্ছে যে খাতায়। ঠিক আছে, খাতায় আমরা লেখালেখি করি। ঠিক আছে, কিন্তু যেহেতু এটা আইসিটি রিলেটেড টার্মস, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু কম্পিউটারে লেখালেখি করা লাগবে। তো কম্পিউটারে আমরা হচ্ছে যেভাবে লেখালেখি করি সেই জিনিসটা হচ্ছে আমাদের কম্পিউটারে কি বিভিন্ন ধরনের ওয়েব পেজে আমরা লিখতে পারি চাইলে, অথবা ওয়েবসাইটে লিখি। তবে ডেডিকেটেড যে জিনিসটাতে আমরা লিখি কম্পিউটারে সেটা হচ্ছে আমাদের মাইক্রোসফট। ঠিক আছে, এই জিনিসটা মাইক্রোসফট সফটওয়্যার। তো ভাই মাইক্রোসফটের কাজটা কি হবে? মাইক্রোসফটকে আসলে আমরা ডেডিকেটেডলি ঠিক আছে লেখালেখির জন্য আমরা ইউজ করি। ঠিক আছে, সো এখন আমাদের মাইক্রোসফটের ক্ষেত্রে দুই ধরনের পার্ট থাকে। আমাদের হচ্ছে অফিস সফটওয়্যার। ঠিক আছে, অফিস সফটওয়্যার, এখানের মধ্যে একটা পার্ট থাকে লেখালেখির জন্য, সেটা হচ্ছে অফিস সফটওয়্যার। অফিস সফটওয়্যার স্যার, অফিস সফটওয়্যারের কাজটা কি? দেখো অফিস সফটওয়্যারকে আমরা আসলে দুইটা টার্মসে ভাগ করতে পারি। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটা হচ্ছে স্প্রেডশিট।
ঠিক আছে, এই দুইটা টার্মস আমরা ভাগ করতে পারি। তো এখন ধরো আমি হচ্ছে যে কোনো কিছু লিখবো, ঠিক আছে, আমি ধরো একটা টাইপ করবো ওয়ার্ডে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করি, ঠিক আছে, নর্মাল টাইপের জন্য। যে নর্মাল ধরো যে টাইপগুলো আছে সেগুলোর জন্য আমরা এই যে মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করি। আর অন্যদিকে আমরা যখন হচ্ছে যে স্প্রেডশিটটা কখন ইউজ করবো, যে ধরো তোমার একটা সেগমেন্টে তোমার হচ্ছে কিছু মানুষের বেতন দেওয়া লাগবে, তো সেক্ষেত্রে একটা ডাটা টেবিল লাগবে, অথবা ধরো তুমি একটা রেজাল্ট শিট তৈরি করতেছো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার কি স্প্রেডশিট রাখবে, ঠিক আছে, রেজাল্ট শিট ক্রিয়েট করার জন্য, ঠিক আছে। তো এখন এই যে লেখালেখির যে পার্টটা সেটা হচ্ছে তো আমরা এইভাবে ইউজ করতে পারি। হিসাব মানে কি ভাই? হিসাব হচ্ছে যে কি, আমরা জানি যে কম্পিউটার হচ্ছে কি একটা ক্যালকুলেটিং ডিভাইস, ঠিক না, একটা হিসাব রক্ষক যন্ত্র। তো এই জায়গায় আমি চাইলে যে কোনো কিছু হিসাব করতে পারবো, ঠিক আছে। সো এই জিনিসটা থেকে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই জায়গায় তোমাদেরকে আমি আজকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে, এমসিকিউ বারবার এই যে ওয়ার্ড টার্মসটা থেকে অনেক বেশি এমসিকিউ আছে, ঠিক আছে। অনেকে জানে না যে ভাই ওয়ার্ডের হোম পেজে কি থাকে, ঠিক আছে, ওয়ার্ডের হোম পেজে অর্থাৎ ওয়ার্ডের যে আমি পেজটা যাবো ওই পেজের মধ্যে আমি কি পাবো ওয়ার্ডে ঢুকে, ঠিক আছে। ধরো মাইক্রোসফট ওয়ার্ড 2019, ঠিক আছে, 2017, ঠিক আছে, 2010, এগুলো তো আমরা ইউজ করি, ঠিক না। এগুলো মোটামুটি যাদের ল্যাপটপ আছে অথবা যারা কম্পিউটার আছে ওরা কিন্তু ইউজ করো। সো এই ইউজ করার ভিতরে যে ওয়ার্ডের যে মেইন পেজটা আছে, আমরা যেখানে ওয়ার্ডে ঢুকবো, ঢুকার পর আসলে কি কি জিনিস পাবো, ঠিক আছে। তার মধ্যে দেখো আমি যদি একটু বলি যে ওয়ার্ডের তুমি এখানে একটা ফ্রন্ট ভিউর মধ্যে উপরে অনেকগুলো লেখা পাবা, এই জায়গায় অনেকগুলো তুমি কি পাবো, ওয়ার্ডে যখন ঢুকবা ক্লিক করবা তখন অনেকগুলো কি লেখা পাবা। তো এখানে অনেক কিছু লেখা থাকবে। এখন এই জিনিসগুলো কিভাবে মনে রাখা যায়? সবচেয়ে বেশি ইফেক্টিভ ওয়ে হবে তোমরা যদি ভিজুয়ালাইজেশন করতে পারো, ঠিক আছে। ধরো একটা ভিজুয়াল মানে ধরো তুমি একটা জিনিসকে কি একবারে কাছের থেকে দেখলা, ঠিক আছে, ল্যাপটপটাকে ধরো আমি তোমার সামনে ধরো একটা ল্যাপটপ আছে, এই যে ল্যাপটপ। তো আমরা এখন দেখবো হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডের, ঠিক আছে, সামনের হোম পেজে, ঠিক আছে, কি কি জিনিসগুলো থাকে একটু খেয়াল করো। তো দেখো প্রথম পার্টে আমরা হচ্ছে যে ফাইল পাচ্ছি, তার মানে যদি তোমার এমসিকিউতে আসে যে ভাই মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কি ফাইল পাওয়া যাবে, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। তারপর দেখো তো হোম বাটন পাওয়া যাবে, ইনসার্ট পাওয়া যাবে, ড্র পাওয়া যাবে, ডিজাইন পাওয়া যাবে, লেআউট পাওয়া যাবে, পাশাপাশি রেফারেন্স, স্মাইলিং, রিভিউ, ভিউ, হেল্প, এই অপশনগুলো পাবো। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই আমি হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি ফাইল বাটনের ভিতরে কি পাবো। দেখো ফাইলে যদি আমি ক্লিক করি, ফাইলে ক্লিক করলে আমি পাবো এখানে হোম, নিউ, ওপেন, ইনফো, সেভ এজ, হিস্টোরি। সো এই জিনিসগুলো আসে এমসিকিউতে। কিছুক্ষণ পরে আমি দেখাবো যে তোমাদের বোর্ড পরীক্ষায় এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইফেক্টিভ, ঠিক আছে। ধরো বোর্ড পরীক্ষার এমসিকিউতে দিয়ে গেল যে ওয়ার্ডের হোম পেজে কি থাকে, কি আছে ভাই, ওয়ার্ডের হোম পেজে কি থাকে। তো তুমি যদি ভিজুয়ালাইজেশন না করো, কোনোদিন তুমি যদি ল্যাপটপের ওয়ার্ডের ভিতরে তুমি যদি কখনো নাই দেখো যে হোম পেজের মধ্যে আমার হচ্ছে যে কি থাকবে ভাই, যে সেভ এজের অপশনগুলো থাকবে, সেক্ষেত্রে কিন্তু তুমি এটা এমসিকিউ আনসার করতে পারবা না, স্বাভাবিক। সো আইসিটি পরীক্ষা মানে যে আমি শুধু বই পড়ে যাবো, বই মুখস্থ করে যাবো সেটা না, একটু একটু করে আমাদেরকে ভিজুয়ালাইজেশন করতে হবে। যেহেতু সামনে আমরা কিন্তু বড় শ্রেণীর দিকে উপরের দিকে উঠতেছি, ঠিক না, সামনে যেহেতু আমরা বড় শ্রেণীর দিকে উপরের দিকে উঠতেছি, সো এই জিনিসটা আমাদেরকে ভালো করে ভিজুয়ালাইজেশন করতে হবে। আচ্ছা এবার আমরা চলে যাই পরবর্তী সেগমেন্টে। দেখো কি বলতেছে, মাইক্রোসফট নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, তাহলে মাইক্রোসফট জিনিসটা কি ভাই, মাইক্রোসফট হচ্ছে একটা অ্যাক্সেস, ঠিক আছে, অ্যাক্সেস পয়েন্ট। কিসের অ্যাক্সেস পয়েন্ট? এটা হচ্ছে ডাটাবেস সফটওয়্যারের অ্যাক্সেস পয়েন্ট। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ডাটাবেস কালেক্টেড থাকে এবং এখান থেকে ইউজ করে আমরা অনেক ডাটা কি করতে পারি, ক্যাচ আপ করতে পারি, অথবা বিভিন্ন ডাটাকে আমরা সরবরাহ করতে পারি, ঠিক আছে, শেয়ার করতে পারি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট খুব ইম্পর্টেন্ট টার্মস। এই যে ভাইয়ারা তোমাদের জন্য যে স্লাইডগুলো ক্রিয়েট করতেছে সবগুলো কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে তৈরি করা, এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগমেন্ট অফ মাইক্রোসফট, মানে মাইক্রোসফটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। সো এই জিনিসটাকে আমরা কি হিসেবে ইউজ করি ভাই, প্রেজেন্টেশন সফটওয়্যার হিসেবে। প্রেজেন্টেশন কোনো কিছুকে প্রেজেন্ট করতেছে, যে তোমাদেরকে এই ক্লাসটা ভাইয়ারা প্রেজেন্ট করতেছে কিভাবে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে। তারপরে দেখো মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, ওয়ার্ডের মেইন পার্ট হচ্ছে ওয়ার্ড, মানে ওয়ার্ড টাইপিং করা, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে এখন দেখাইলাম। মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, এক্সেল ভাই, এক্সেলের কাজ কি, এক্সেল শিট রেডি করবো ভাই, আমি একটা শিট রেডি করবো, ঠিক আছে, এই যে স্প্রেডশিটে আমি এই ধরো এই কলামে আমি কাকে কাকে নিব, ঠিক আছে, করিমকে নিব, ঠিক আছে, এই জায়গায় আমি ওদের কি নিব, ওদের ইয়ার নিব ধরো, ঠিক আছে, ওদের হচ্ছে যে ওরা কোথায় বসবাস করে, লিভ, ঠিক আছে, ওদের হচ্ছে যে নেম নিলাম। এইভাবে করে করে চাইলে কিন্তু আমরা এক্সেল অ্যাক্সিস এই যে পাওয়ার এই জিনিসগুলো আমরা কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা তো পরবর্তী স্লাইডটাতে যদি আমরা চলে যাই, যে পরবর্তী স্লাইডে কি বলতেছে, এবার এমসিকিউতে চলে আসে, ঠিক আছে, বেশি এমসিকিউ না, জাস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ সলভ করাবো। দেখো বরিশাল বোর্ড 2024 সালে আসছে, কি বলতেছে ভাই, দেখো তো একটা ওয়ার্ড 2007 সালে চালু করার পরে উইন্ডোর বাম দিকের কোন আইকনটি হলো, এতক্ষণ এটা তো বলার কিছু নেই, ঠিক আছে, শুরুর দিকে বলে দিছি যে প্রথমে যে পার্টটা থাকে সেটা হচ্ছে অফিসিয়াল
আইকন, ঠিক আছে, অফিস আইকন, ভালো করে খেয়াল করো, ঠিক আছে। প্রথম পার্টটা হচ্ছে আমার কি অফিস বাটন। আচ্ছা, কোনো ডকুমেন্টের ভিন্ন নামে সংরক্ষণ করতে কোনটি ব্যবহৃত হয়? দেখো, একটা ডকুমেন্টকে ভিন্ন নামে সংরক্ষণ করবো ভাই, একটা ডকুমেন্টকে সংরক্ষণ, ঠিক আছে, সংরক্ষণ তার মানে কি করা ভাই, একটা ডকুমেন্টকে আমি কি করব, সেভ করব, কি করব স্যার, সেভ করব। তো ভিন্ন নামে যেহেতু সংরক্ষণ করব, সেক্ষেত্রে আমাকে কি ইউজ করতে হবে, সেভ এজ ইউজ করতে হবে। তাহলে কি ইউজ করবো ভাই, সেভ এজ ইউজ করব, ঠিক আছে। দেন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, ঠিক আছে। কি বলতেছে ভাই, টেক্সট, একটা টেক্সট লিখবো তুমি। টেক্সট মানে কি, যে ধরো আমি কোনো কিছু লিখবো, যে ওয়ার্ডের মধ্যে একটা টেক্সট সিলেক্ট করতেছি, ঠিক আছে। তা টেক্সট সিলেক্ট করার জন্য আমি কি ইউজ করব, টেক্সট সিলেক্ট করার জন্য আমাকে প্রথমে যেতে হবে কিসে, কন্ট্রোলে যেতে হবে, ঠিক আছে। কোনো কিছুর জন্য আমরা আগে কন্ট্রোল ইউজ করব, ঠিক আছে। তো কন্ট্রোল ইউজ করার পরে আমাকে যে টেক্সটের যে পার্টটা আছে সেটা হচ্ছে এফ, ঠিক আছে। এটাকে আমরা কি টেক্সট ইউজ করতে পারি। যে নর্মালি আমরা কিভাবে, যে ধরো কন্ট্রোল, ভালো করে খেয়াল করো, কন্ট্রোলের সাথে যদি আমরা ভি ইউজ করি, ঠিক আছে, কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল ভি, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ভি, তাহলে সেক্ষেত্রে আমার কি হয়ে যায়, এই জিনিসটা কি হয়ে যায়, কপির যে জিনিসটা তুমি যেটা কপি করছিলে সেটা পেস্ট হয়ে যায়, কি হয়ে যায় ভাই, কপিটা পেস্ট হয়ে যায়, ঠিক আছে ভাই। কন্ট্রোল, আপনি কন্ট্রোল এস ইউজ করেন না ভাই, ঠিক আছে, কন্ট্রোল আগে সি ইউজ করেন না ভাই, সি, তাহলে সি এর ক্ষেত্রে আমার কি হয়ে যায়, কপি হয়ে যায়, ঠিক আছে। কন্ট্রোল এস এর ক্ষেত্রে জাস্ট এস যদি হয় তাহলে জিনিসটা কি হয়ে যায়, সেভ হয়ে যায়। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো, ঠিক আছে। তো এই যে জিনিসগুলো, এগুলো একটু ভালো করে খেয়াল রাখো কন্ট্রোলের কাজটাকে, তাহলে এটার কি অ্যান্সার হবে, সেটা হচ্ছে কন্ট্রোল এফ। সেক্ষেত্রে আমার কি, এটা টেক্সটটা আমার যে কমান্ডটা আছে সেটা ইউজ করবো। বাংলা টাইপের জন্য ফন্ট কোনটা, বাংলা টাইপের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা নর্মালি কি ফন্টটা ইউজ করি, আমরা বাংলা টাইপের ক্ষেত্রে সুতো নেম যে ইউজ করি, কি সুতো নি এমজে, ঠিক আছে, সুতো না এমজে। সো এটা একটু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। সো বাংলা টাইপের জন্য কোন ফন্ট ইউজ করবো যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে সেটা হবে সুতো না এমজে, ঠিক আছে। পরবর্তীতে চলে আসি ইলিস্ট্রেশনের গ্রুপে কি থাকে বা ইলাস্ট্রেশন, ঠিক আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা ধরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অথবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডগুলোতে এই জিনিসগুলো খুব দেখি, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে যে আমাদের পাওয়ার পয়েন্টের যে অফিস বাটনটা আছে ওইখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের শেপ নিয়ে কাজ করি, একটা পার্ট থাকে সেটার নাম হচ্ছে শেপ, ঠিক আছে। তো এই যে শেপটা আছে, শেপটা অনেক প্রকারের হয়, একটা 3D হয়, একটা হচ্ছে 2D হয়। আমি যদি বলি যে ভাই রেক্টেঙ্গুলার শেপ নিব, বক্সি শেপ নিতে পারি, ঠিক আছে। সো আবার আরেকটা পার্ট থাকে যে টেক্সট বক্স, ঠিক আছে। তো এই যে পার্টগুলো থাকে, তো এখন আমার কথা হচ্ছে যে ভাই ইলাস্ট্রেশনের গ্রুপটা, ঠিক আছে, এই যে গ্রুপটা এখানের মধ্যে অনেক ধরনের পার্ট থাকে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি ক্লিপ আর্ট, ঠিক আছে, বা টেক্সট বক্স বা ক্লিপ আর্ট, ঠিক আছে, আর্ট বক্স, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা চলে আসি। দেখো পরের চ্যাপ্টারে চলে আসতেছি মাল্টিমিডিয়া বা গ্রাফিক্স, ঠিক আছে। মাল্টিমিডিয়া জিনিসটা কি, যে ধরো তুমি কোনো কিছুকে নিয়ে মাল্টিমিডিয়া করতেছো বা মাল্টি সেক্টর করতেছো, যেমন কি এটা একটা তোমাদের জন্য কিন্তু মাল্টিমিডিয়া সেগমেন্ট, ঠিক আছে, যেটা অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস যেটাই হোক, অনলাইন ক্লাসে যখন আমরা এইভাবে স্মার্ট বোর্ডে পড়তেছি সেটা হচ্ছে আমাদের জন্য মাল্টিমিডিয়া সেগমেন্ট, ঠিক আছে। আর যখন আমরা হচ্ছে দেখা যায় যে ভাই আমরা যখন হচ্ছে অফলাইনে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কি আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ধরো মডেম ইউজ করে অথবা হচ্ছে যে আমি HTML ইউজ করে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন স্লাইডগুলো ইউজ করতেছি, ঠিক আছে, বিভিন্ন প্রজেক্টর দিয়ে, সেক্ষেত্রে সেটা আমার মাল্টিমিডিয়া। সো মাল্টিমিডিয়া বা গ্রাফিক্স, ঠিক আছে। তো এইখানের মধ্যে মাল্টিমিডিয়া জিনিসগুলো কি হইতে পারে, যে ভাই আমি অনলাইনে স্মার্ট বোর্ড, তারপরে হচ্ছে যে গেমিং করতেছি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমি আরো কি করতে পারি ভাই মাল্টিমিডিয়া সেগমেন্টে, ধরো হচ্ছে আমি হচ্ছে প্রজেক্টর ইউজ করতেছি, ঠিক আছে, অনলাইন ক্লাস, ঠিক আছে, এগুলো ইউজ করে ধরো তুমি অনলাইন ক্লাস করতেছো, ঠিক আছে। এগুলো সব কিন্তু আমার জন্য কি মাল্টিমিডিয়া সেগমেন্ট। আর গ্রাফিক্স জিনিসটা কি, গ্রাফিক্স হচ্ছে যে আমার 3D অ্যানিমেশন বা অ্যানিমেশন, ঠিক আছে, অ্যানিমেশন সেগমেন্টটা নিয়ে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে আমার গ্রাফিক্স। সো এই যে মাল্টিমিডিয়া সেগমেন্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। পাওয়ার পয়েন্টের যে ফাইলটা তুমি পাও সেটাকে আমরা বলি PPTX, ঠিক আছে, PPTX, ঠিক আছে, .pptx বা পাওয়ার পয়েন্টের যে ফ্লাইটটা আমরা পাই সেটাকে বলবো PPTX। পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে যে কি একটা সভা, ঠিক আছে, সভা, আমরা বিভিন্ন ধরনের সবাই যখন আমরা প্রেজেন্টেশন স্লাইডটা বিল্ড আপ করি সেটা, তারপরে হচ্ছে সেমিনার, ঠিক আছে, তারপরে হচ্ছে কর্মশালা, এই তিনটা সেগমেন্টে আমরা পাওয়ার পয়েন্টটা বেশি ইউজ করি, ঠিক আছে। তারপর এটাতে চলে যাও, তারপর এটাতে আমরা যদি যাই সেটা কি, যে হচ্ছে যে পরের স্লাইডে চলে যাই, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট খোলার জন্য আমাকে কী করতে হবে। দেখো, পাওয়ার পয়েন্ট খোলার জন্য প্রথমে আমাকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপরে মেনুতে যেতে হবে, তারপর অল প্রোগ্রামে যেতে হবে, ফ্লাইট আউট মোডে যেতে হবে, তারপরে কি দেখো তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে অফিসটা আছে সেখানে যেতে হবে। টেক্সট বক্স বাতিল করার, ঠিক আছে, টেক্সট বক্স বাতিল করা বা বর্ডারে ক্লিক করার ক্ষেত্রে সিলেক্ট, ঠিক আছে, ক্লিক করতে হবে। যে ধরো আমার পাওয়ার পয়েন্টের যে জিনিসটা আছে আমি একটু দেখাই তোমাদেরকে,
একটু খেয়াল করো, আমি পাওয়ার পয়েন্টে একটা টেক্সট বক্স কি করব ভাই, আমি হচ্ছে একটা টেক্সট বক্স বাতিল করব, ঠিক না? তো টেক্সট বক্স ধরো এটা একটা টেক্সট বক্স, তো এটাকে বাতিল করার জন্য আমাকে আগে টেক্সট বক্সটা কি করতে হবে, দেখো সিলেক্ট করা লাগবে, সিলেক্ট বাটন আমি ক্লিক করব, ঠিক আছে? এই যে সিলেক্ট বাটন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে কি করতে হবে ভাই, যে সিলেকশন পয়েন্টটা আছে সেই ক্ষেত্রে আমাকে টেক্সট বক্স কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে ব্যাক স্পেস দিয়ে আমি কি করলাম, কেটে দিলাম, তার মানে আমার এই টেক্সট বক্সটা কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। এবার প্রথম পার্টটাতে দেখো, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলার জন্য আমি কি করতে পারি, ফাইলে যাব, গেলাম ভাই, ফাইলে যাওয়ার পরে যে স্টার্ট বাটন যেটা, সেটার ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে নিউ যে এখানে সেগমেন্টটা আছে খেয়াল করো, নিউ সেগমেন্টটা আমরা দিব। দেওয়ার পরে আমাদের অল প্রোগ্রামস মেনু, ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ঠিক আছে, এই জিনিসটা ইউজ করতে পারো। অল প্রোগ্রামস থেকে আমরা পেলাম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের পরে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের প্রেজেন্টেশনগুলো নিয়ে, ঠিক আছে, ক্রিয়েট করে একটা স্লাইড কি করতে পারবো, বিল্ড আপ করতে পারবো। সো এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করো, যেগুলো হচ্ছে যে আমরা আসলে বাস্তব জগতে দেখলে খুব ইজিলি, এগুলো আসলে বইয়ের পড়া থেকে, ঠিক আছে, বইয়ের পড়া থেকে এগুলো হচ্ছে যে যদি একটু ভিজুয়ালাইজেশন করা যায় খুব সুন্দর মতো অ্যাপ্রোচ করা যেতে পারে। দেখো সিলেকশন পয়েন্টে ড্রাগ করার মাধ্যমে বক্সের আকার ছোট বড় করা যায়। যেটা দেখলাম যে সিলেকশন পয়েন্ট যেটা পাইছো তুমি, সেটাকে তুমি কি করতেছো, ড্রাগ করতেছো বা বড় ছোট করতেছো। এই জিনিসটাকে আমরা যখন ড্রাগ করব, ড্রাগ করা মানে ছোট বড় করা, ঠিক আছে, এবং এটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বক্স ছোট বড় আকারে পেয়ে যাব। স্লাইডের ছোট বড় সংরক্ষণের ক্ষেত্রে ওয়েব আসা দেখা যেতে পারে, ঠিক আছে। এই যে স্লাইড উইন্ডোর বাম পাশে, এই যে এটা যে কিছুক্ষণ আগে এখন দেখলাম, ধরো এই জায়গায় আমার স্লাইড আছে, ঠিক আছে, এটাকে আমি ছোট বড় করবো, এই জায়গায় ছোট ছোট করে স্লাইডগুলো কি লেখা হচ্ছে, এই জিনিসগুলো কি, এটা হচ্ছে মেইন স্লাইড, ঠিক আছে, এটা হচ্ছে মেইন স্লাইড আর এটা হচ্ছে সাব স্লাইড, ঠিক আছে, ওকে। দেন আমরা পরবর্তী স্লাইডে চলে আসি। তো এখানে আরেকটা পার্টে দেখো, এই যে কিছুক্ষণ আগে এখন তোমাকে যেটা দেখালাম যে ফাইল মেনু, ঠিক আছে, প্রথমে হচ্ছে যে আমি ফাইল মেনুতে যাব, তারপর হচ্ছে আমি সেভ বাটনে ক্লিক করবো, সেভ এজ, এই যে সেভ এজ ডায়ালগ বক্স, ঠিক আছে, ওকে দিব, তারপর হচ্ছে প্রেজেন্টেশনের নেম, ঠিক আছে, যে নেমটা তুমি প্রেজেন্টেশন দিয়ে সেভ করতে চাও সেটা তুমি চাইলে ফোল্ডারে সেভ করে রাখতে পারো, ঠিক আছে, ফোল্ডার নিউ ফোল্ডারে তুমি চাইলে সেভ করে রাখতে পারো। আচ্ছা, ওকে। তো পরবর্তী টার্মসে চলে যাও, কি বলতেছে, কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, বা ইন্টারেক্টিভ মানে কি, গেম খেলা, ঠিক আছে, আমি হচ্ছে যে বিভিন্ন ধরনের গেম খেলতেছি, ঠিক আছে, মাল্টিটাস্কিং করতেছি, এগুলো হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, ঠিক আছে। তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হবে ভিডিও গেমস, ঠিক আছে। পরেরটাতে চলে যাই, দেখি তো পার্টটাতে বলতেছে মাল্টিমিডিয়াগুলো হলো, মাল্টিমিডিয়ার মিডিয়াগুলো হলো, ঠিক আছে। মাল্টিমিডিয়ার মিডিয়া কি ভাই, ছবি মাল্টিমিডিয়ার মিডিয়া অবশ্যই ভাই, শব্দ অবশ্যই মাল্টিমিডিয়ার মিডিয়া, ঠিক আছে। আরেকটা টার্মস আছে সেটা কি, বর্ণ, ঠিক আছে, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে, দেখো, তারপর এটার আনসার কত হবে, 1 2 আর 3, ঠিক আছে। তারপর এটাতে চলে যাই, পরবর্তী স্লাইডটাতে কি বলছে, অথরিং সফটওয়্যার হলো, ঠিক আছে, অথরিং সফটওয়্যার, ঠিক আছে। অথরিং সফটওয়্যার কি, ভালো করে খেয়াল করো, ফ্ল্যাশ এটা একটা অথরিং সফটওয়্যার, তারপর হচ্ছে অথরার, ঠিক আছে, নামে তো শুনে বোঝা যাচ্ছে, ঠিক আছে, আর ডিরেক্টর, ঠিক আছে, এটা একটা অথরিং সফটওয়্যার। সো এই জিনিসটা একটু খেয়াল রাখো। তারপরে পরবর্তী এমসিকিউতে চলে যাও তো, ঠিক আছে। অ্যানিমেশনের জন্য কোন গতিটি সবচেয়ে বেশি হওয়া প্রয়োজন, অ্যানিমেশনের জন্য আমরা কোন গতিটি সবচেয়ে বেশি, অ্যানিমেশনের জন্য, ঠিক আছে, অ্যানিমেশনের জন্য আমাদেরকে আগে গ্রাফিক্স কার্ডের দিকে কি করতে হবে, গ্রাফিক্স কার্ডের দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরটাতে চলে যায় আমরা, তারপরটা বলতেছে খাস্তগির স্কুল চট্টগ্রাম, ঠিক আছে, পিক্সা ইমপ্রেস কোন ধরনের প্রোগ্রাম, পিক্সা ইমপ্রেস, ঠিক আছে, পিক্সা এক্সেল কি ওয়ার্ড প্রসেসর জীবন হবে না, ঠিক আছে, এক্সেল হবে না, এক্সেসও হবে না, ঠিক আছে, এই জিনিসটা তাহলে পাওয়ার পয়েন্ট। আচ্ছা, তারপর এটাতে চলে যায় আমরা, কি বলতেছে দেখো, খুব ইম্পর্টেন্ট পার্ট, বিজ্ঞান বিভাগের শিক্ষক সাহেব স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে, একটি বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ এবং ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলো। টেক্সট, ইমেজ, কি টেক্সট ইউজ করতে পারবো, ইমেজ ইউজ করতে পারবো, কি করতে পারবো স্যার, ইফেক্ট ইউজ করতে পারবো। তো কোন ধরনের সফটওয়্যার ইউজ করছে, এই যেটা বললাম পাওয়ার পয়েন্ট মানে কি, তুমি একসাথে টেক্সট, ইমেজ যে কোনো কিছু বিল্ড আপ করতে পারবে, সেক্ষেত্রে এই জিনিসটা কি পাওয়ার পয়েন্ট ইউজ করছো। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। দেন আমরা হচ্ছে লাস্ট স্লাইডে চলে যাবো, লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, লাস্ট চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ডেটাবেজের ব্যবহার, স্যার ডেটাবেসটা আমরা কোথায় ইউজ করি, ঠিক আছে, বিভিন্ন সেগমেন্টে আমরা ডেটাবেজ ইউজ করি, ডেটা কালেকশনের ক্ষেত্রে ডেটাবেজ ইউজ করি, ডেটাকে আমরা যখন কনভার্ট করি সেক্ষেত্রে আমরা ডেটাবেজ ইউজ করি। সো ডেটাবেজ সেগমেন্ট, ঠিক আছে, ডেটাবেজের আর লাস্ট পার্টে চলে যায়। দেখো আমরা মাদারবোর্ড যখন ক্যাপাসিটির কোনো ধরনের সমস্যা হয়, নর্মাল ডেটাবেস ক্রিয়েটের জন্য আগে তোমাকে জানতে হবে যে ডেটাগুলো কোথায় থাকে, একটা কম্পিউটারে মাদারবোর্ডে সেভ থাকে অথবা কম্পিউটারে সেভ থাকে। সো মাদারবোর্ডের যে প্রবলেমগুলো একটু দেখো, ঠিক আছে, সেটা হচ্ছে কম্পিউটারে কোনো উত্তপ্ত ছাড়াই শাটডাউন যখন হয়ে যাবে তখন মনে রাখবে এটা মাদারবোর্ডের প্রবলেম। র্যামের সমস্যার কারণে কম্পিউটারের সিস্টেম কিন্তু কম্পিউটারের মনিটরে কিছু দেখে না, অনেকের মনিটরটা কি হয়ে যায়, ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, কি হয়ে যায় ভাই, ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, ঠিক আছে, ব্ল্যাক স্ক্রিন যে প্রবলেমটা সেটা হচ্ছে কিসের প্রবলেম, র্যাম, ঠিক আছে। আচ্ছা, র্যামের পূর্ণরূপ কি কেউ বলতে পারবা,
ঠিক আছে। র্যামের সাথে আরেকটা পার্ট থাকে না, রম, ঠিক আছে। রমের পূর্ণরূপ হচ্ছে যে রিড অনলি মেমোরি, আর র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ঠিক আছে। সো এই জিনিসগুলো আশা করতেছি তোমরা মোটামুটি বুঝতে পারছো। বিপ সাউন্ড জিনিসটা কি ভাই? বিপ মানে হচ্ছে ব ব করে শব্দ করা, বো বো করে শব্দ করা, ঠিক আছে। বো করে একটা শব্দ করতে থাকবে, সেটাকে আমরা বলে বিপ সাউন্ড। সিএমওএস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এই জায়গায় আমরা এক ধরনের সেমিকন্ডাক্টর দেখি, সেটা পূর্ণরূপ। মনিটরের পর্দায় ছবি ঠিক রাখতে আমাদের কী করতে হবে? ব্রাইটনেসটা বাড়াইতে হবে, কন্ট্রাস্টটা ঠিক রাখতে হবে। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাই। কি বলতেছে একটু খেয়াল করো। ডেটাবেসকে বলা হয় তথ্যের ভান্ডার, এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ বুস্টার, এমসিকিউ, ঠিক আছে। কি বলতেছে স্যার? আমাকে বলতেছে ডেটাবেসকে বলা হচ্ছে তথ্যের ভান্ডার, ঠিক আছে। ডেটাবেস হচ্ছে এক প্রকারের তথ্যের ভান্ডার, যেখানে সব ধরনের তথ্যগুলো আমরা কি করতে পারবো? ইজিলি আমরা জমা রাখতে পারবো, ঠিক আছে। ডেটাবেস মূলত কলাম এবং সারি সমন্বয়ে গঠিত, ঠিক আছে। প্রতিটি কলামে একটা করে হেডিং থাকবে এবং শিরোনাম থাকতে হবে, যেটাকে আমরা ফিল্ড বলি। আচ্ছা ভাই, ফিল্ড জিনিসটা কি? ফিল্ড, ফিল্ড মানে হচ্ছে যে একটা কলামের রাখার পাত্র, ঠিক আছে। এখানে হচ্ছে ডেটাবেসটাকে আমি যেটা রাখি বা রাখার পাত্র হিসেবে এখানে কাউন্ট করতে পারি, ঠিক আছে। সো এই যে একটা ফিল্ড হচ্ছে যে রাখার পাত্র, পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে গঠিত একটি সারি, এই সারিকে আমরা বলি রেকর্ড, ঠিক আছে। সারি যেখানে সেভ থাকে সেটাকে আমরা কি বলি? রেকর্ড, ঠিক আছে। রেকর্ড, ঠিক আছে। একটু খেয়াল রাখো। দেন হচ্ছে যে 60-এর দশক থেকে কম্পিউটার ডেটাবেস ফেলে সংরক্ষণ শুরু হয়। খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, আসতে পারে এটা, ঠিক আছে। প্রতিটি কলাম হলো এক ধরনের ফিল্ড, ঠিক আছে। এই যে প্রতিটি কলাম, যেখানে কলামগুলো সেভ থাকে, ঠিক আছে। ফিল্ডে কি সেভ থাকে? রাখার পাত্র। কি রাখার পাত্র ভাই? কলাম রাখার পাত্র, ঠিক আছে। কলামগুলো রাখার পাত্র। আচ্ছা, ডেটাবেস হচ্ছে তথ্য সমৃদ্ধ বা একাধিক ফাইলের সমষ্টি, মানে অনেকগুলো ফাইল মিলে আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমার মেইন ডেটাবেস, ঠিক আছে। লাস্ট পার্টে দেখো উল্লেখযোগ্য ডেটাবেসের প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল, ফক্সপো আর হচ্ছে ডিভাইস, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে হচ্ছে ফোর্থ উইলিয়াম ডাইমেনশন, প্যারাডক্স প্রভৃতি, ঠিক আছে। এগুলো একটু তোমরা দেখে নিবে, বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। জাস্ট এমনি এমসিকিউর জন্য রাখা হয়েছে। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই, ঠিক আছে। বিভিন্ন প্রকার গ্রিড লাইনের নমুনা দেওয়া আছে, ঠিক আছে। গ্রিড লাইনের মধ্যে একটু খেয়াল রাখো, ঠিক আছে। বোথ, হরিজন্টাল, ঠিক আছে। তারপরে ভ্যারান্টিয়াল, ক্রস, আউটলাইন, টপ, বটম, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। গ্রিড লাইন কি? গ্রিড লাইন বলার কিছু নেই, যে ধরো একটা ডেটাবেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বটম, টপ, বিভিন্ন জায়গায় আমরা এক্সপ্রেশন কি করতে পারি? চেঞ্জ করতে পারি। এগুলো হচ্ছে আমাদের গ্রিড লাইন। গ্রিড লাইনের পরিবর্তনের ক্ষেত্রে টুল বক্সের মাধ্যমে ড্রপ ডাউন দেবে, আমরা তীরে যে ক্লিক করি, সেটা হচ্ছে আমাদের গ্রিড লাইন প্রসেস। তারপরে গ্রিড লাইনের রং পরিবর্তনের জন্য আমরা টুল বক্সের ক্ষেত্রে কালার ড্রপ, ঠিক আছে, যে ডাউন যে পার্টটা আছে সেটা ইউজ করি। রেকর্ড বাতিলের ক্ষেত্রে পুরো সারির থেকে আমরা একটা রেকর্ড বাদ দিব, তাহলে পুরো সারির থেকে রিবনে ডিলেট যদি আমরা ইউজ করি, ডিলেট আইকনটা ইউজ করলে সেটা কি হয়ে যেতে পারে? রেকর্ড বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। সো এখানে বহু নির্বাচনী ডেটাবেসের ফিল্ড কয়টা ভাই? একটা ফিল্ড মানে কি? ফিল্ড মানে হচ্ছে যেখানে কি আছে? কলাম আছে, একটা কলাম আছে, দুইটা কলাম আছে, তিনটা আছে, চারটা আছে, তার মানে এটার আনসার হবে চারটা, ঠিক আছে। HTTP এর পূর্ণরূপ কি ভাই? HTTP এর পূর্ণরূপ কি বলছে আমাকে দেখো তো। HTTP এর পূর্ণরূপ কি বলছে ভাই? HTTP এর পূর্ণরূপ HTTP হাইপার কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। তাহলে টেক্সট, তারপর হচ্ছে ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওকে। তারপরটা একটু ডেটাবেস স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে শিক্ষার্থীর আইডি নাম, সেকশন, ফিল্ডের সমন্বয়। ভাই ফিল্ডের সমন্বয়কে আমরা কি বলবো বলতো? কিছুক্ষণ আগে পড়ে আসছে, ঠিক আছে। এটা তোমাদের জন্য এমসিকিউ, ঠিক আছে। সলভ, ঠিক আছে। সলভ প্লিজ, ঠিক আছে। এটা মাস্ট সলভ করবা কিছুক্ষণ আগে, এখন বলে দিব না এখন, ঠিক আছে। তারপর এটাতে চলে আসো, ঠিক আছে। DMBBS এর পূর্ণরূপ কি? ঠিক আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, DMS, ঠিক আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, DMS, ঠিক আছে। এগুলো এটা ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে। DMS এর পূর্ণরূপ, ঠিক আছে। তারপর এটা কি হবে? পরিসংখ্যানের ব্যুরোতে তথ্য সংরক্ষণের জন্য কোন প্রোগ্রামটি ব্যবহার করে? দেখো, পরিসংখ্যানের ব্যুরোতে আমরা তথ্য সংরক্ষণ করব, সেক্ষেত্রে আমরা কি যেতে চ্যাপ্টারটা মেইনলি পরিসংখ্যান আমরা ডেটাবেসে ইউজ করি, ঠিক আছে। তারপর এটাতে চলে যাও। তারপর এটাতে আমরা কি বলতেছি একটু দেখো। ডেটাবেসের ফাইল সংরক্ষণের ক্ষেত্রে কিবোর্ডের কোন মাউসটা ইউজ করি? কিছুক্ষণ আগে সংরক্ষণ, S, ঠিক আছে। তাহলে সংরক্ষণের জন্য কি হবে? Ctrl+S, ঠিক আছে। তারপর এটাতে চলে যাই আমরা। কি বলতেছে দেখো তো, ফিল্ড নেমের ক্ষেত্রে ভাই ফিল্ড নেম আমি একটা টেকনিক বলছিলাম, যেখানে ফিল্ড পাবা, ঠিক আছে। পরে ওগুলোও ফিল্ডে শুরু হবে, কারণ এটা পুরাটাই হচ্ছে যে কি ফিল্ডের উপর ডিপেন্ড করতেছে, এবং ফিল্ডে কি জমা থাকে ভাই? কলামগুলো জমা থাকে, ঠিক আছে। কলাম, ঠিক আছে। এটা মনে রেখো,
কলাম জমা থাকে, ঠিক আছে, কলাম জমা থাকে। তার মানে ফিল্ডের যে নামটা আছে, ঠিক আছে, ফিল্ড সাইজ, ঠিক আছে, অবশ্যই এটার সাথে কিছু একটা যুক্ত থাকা লাগবে, সেটা হচ্ছে কি ফিল্ড সাইজ। পরেরটাতে চলো উদ্দীপকের তথ্য দেখানোর জন্য কমান্ডার ক্ষেত্রে, ভাই কমান্ডার মানে কি বলছে, কোন কমান্ডটা ইউজ করতে হবে, ঠিক আছে, কোন কমান্ডটা। তাহলে আমরা যদি যেহেতু সিরিয়ালে যদি হিসাব করি সেটা একটা ওয়ে আছে, আর একটা হচ্ছে যে আমি ভার্টিক্যালে হিসাব করলে সেটা ওয়ে। তাহলে প্রথমে আমাকে সিলেকশনে যাইতে হবে, অবশ্যই সবগুলো সিলেকশন আছে, তারপরে ইকুয়ালস, ডাজ নট ইকুয়ালস আছে, বা ইকুয়ালস মানে দেখো এটা যশোর যেটা আছে, তাহলে যশোর, রাজশাহী, ঢাকা, ঠিক আছে, সিলেকশন ডাজ নট ইকুয়াল যশোর, ঠিক আছে না, সিলেকশন কি যশোরের সমান না, তাহলে এটা তো হবেই না, ঠিক আছে, সিলেকশন ইকুয়ালস ঢাকা, সিলেকশন কি ঢাকার সমান, ঠিক আছে, যশোর জেলার তথ্য বলছে ভাই, আমাকে ভালো করে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, জিনিস ধরতে হবে, যশোর জেলা, তাহলে এটা কি ঢাকা না, ডাজ নট ইকুয়াল ঢাকা, এটা হবে না, তাহলে একটাই আছে অ্যান্সার হবে এই। সো আজকের ক্লাসটা এই দুটুকুতেই, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তো তোমাদের পরবর্তী যে সায়েন্সের যে ক্লাসটা আছে সেটা নিয়ে চলে আসবো। সো আশা করতেছি আমাদের এই ক্লাসটা নিয়ে তোমরা উপকৃত হবো, আশা করতেছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, দোয়া রইলো তোমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।